যে তিনি অত্যাচারী শাসক ছিলেন না। তিনি নিজেকে প্রজাবর্গের অভিভাবক ও পালক বলে মনে করতেন এবং তার শাসন ব্যবস্থার মূল লক্ষ্যই ছিল জনকল্যাণ। সুষ্ঠুভাবে শাসন পরিচালনার জন্য তিনি নিজে কঠোর পরিশ্রম করতেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব বিষয় ও নীতি তিনি নির্ধারণ করতেন। মন্ত্রীরা সম্রাটের সিদ্ধান্ত কার্যকরী করতেন মাত্র। মন্ত্রী ও কর্মচারীবৃন্দ। সম্রাটকে সাহায্য করার জন্য কয়েকজন মন্ত্রী ছিলেন। সম্রাটের পরেই ছিল ভকিল বা প্রধানমন্ত্রী, দেওয়ান বা অর্থমন্ত্রী রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন, মীর বক্সি ছিলেন সামরিক বিভাগের প্রধান, সদর ও সুদূর ছিলেন ধর্ম, দাতব্য প্রতিষ্ঠান ও দান বিভাগের অধিকর্তা, কাজী উল কাজাত বা প্রধান কাজী ছিলেন সম্রাটের অধীনে প্রধান বিচারক, মীর সামান ছিলেন সম্রাটের গৃহ পরিচালনার ভারপ্রাপ্ত কর্মচারী, মুহতসিব ছিলেন জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচারের ভারপ্রাপ্ত। এসব মন্ত্রীরা ছাড়াও দারোগাই গুসলখানা, আরিজি মুবারক, মীর আরাজ, মুস্তাফি, মীর বাহরি, মীর মঞ্জিল, মীর তোজক প্রমুখ প্রধান কর্মচারীরা তা গুরুত্বপূর্ণ রাজকার্যে নিযুক্ত ছিলেন। এরপর রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বলবো। আকবর ভূমি রাজস্ব, পথকর, বনকর, জলকর, বাণিজ্য শুল্ক, জরিমানা, নজরানা প্রভৃতি বিভিন্ন খাতে রাজস্ব আদায় করতেন। এর মধ্যে ভূমি রাজস্বই প্রধান ছিল। আকবর ছিলেন মোগল রাজস্ব ব্যবস্থার প্রবর্তক এবং এ ব্যাপারে তার পথপ্রদর্শক ছিলেন শের শাহ। রাজস্ব সংস্কার বিষয়ে তার প্রধান পরামর্শদাতা ছিল রাজা টোডরমল। 1582 খ্রিস্টাব্দে টোডরমল রাজস্ব সংগ্রহের নতুন ব্যবস্থা প্রবর্তন করেন এবং এই ব্যবস্থা টোডরমল ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থার ফলে জমি জরিপ করে জমির উত্তরাধিকার শক্তি এবং জমিতে কতদিন ধরে চাষ করা হচ্ছে এইসব তথ্যের ভিত্তিতে সাম্রাজ্যের বিভিন্ন অংশে আঞ্চলিক ভিত্তিতে 3 ধরনের রাজস্ব সংগ্রহ পদ্ধতি প্রবর্তিত হয়: জাবদ বা জাপ্তি বা দহশালা, গোল্লাবক্স এবং নাশক। এর মধ্যে জাবদ বা জাপ্তি ব্যবস্থার জন্যই টোডরমলের খ্যাতি। এই ব্যবস্থা অনুসারে জমির উৎপাদিকা শক্তি বিবেচনা করে জমিকে 4 ভাগে বিভক্ত করা হয়: পোলাচ, যে জমিতে সারা বছর চাষ করা হয়; পরৌতি, যে জমি কিছুকাল চাষের পর উর্বরতা সঞ্চয়ের জন্য পতিত করে রাখা হয়; 3 নম্বর হচ্ছে চাচর, যে জমি 3-4 বছরের জন্য পতিত রাখা হয়; 4 নম্বর হচ্ছে বাঞ্জার, যে জমি 5 বছরের অধিককাল পতিত রাখা হয়। প্রথম 3 শ্রেণীর জমিকে উত্তম, মধ্যম ও অধম এই 3 পর্যায়ে বিভক্ত করে উৎপাদনের গড়পড়তা হিসাবে তৈরি করে উৎপাদিকা শস্যের 1/3 রাজস্ব স্থির করা হতো। রাজস্ব নগদ টাকা বা শস্যে দেওয়া হতো। জাপ্তি ব্যবস্থা বিহার, আলাহাবাদ, মালব, অযোধ্যা, দিল্লি, লাহোর, মুলতান, রাজপুতানা অর্থাৎ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচলিত ছিল। গোল্লাবক্স বা বাতাই প্রথা অনুসারে উৎপন্ন ফসলের 1/3 অংশ সরকারকে দিতে হতো। এই প্রথায় জমি জরিপ হতো না। এই ব্যবস্থা সিন্ধু দেশ, কাশ্মীর, কান্দাহার ও কাবুলের কিছু অংশে প্রচলিত ছিল। নাশক প্রথা অনুসারে মোটামুটি একটি অনুমানের উপর রাজস্ব স্থির করা হতো। জমি জরিপ করে উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে নয়। এই ব্যবস্থা কাথিয়াওয়াড়, গুজরাট ও বাংলাদেশে চালু ছিল। কেন্দ্রে দেওয়ান ছিলেন রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। প্রদেশগুলিতেও একজন করে দেওয়ান থাকতেন। প্রত্যেক সরকারে আমিন, বিতিকচি, পোদ্দার, কানুনগম, মুকদ্দম, পাটোয়ার প্রভৃতি কর্মচারীরা রাজস্ব আদায়ের কাজ করতেন। বিচার: সম্রাট ছিলেন সাম্রাজ্যের সর্বপ্রধান বিচারক। তিনি নিয়মিতভাবে দরবারে হাজির থেকে বিচার কার্য পরিচালনা করতেন। প্রধান কাজী বা কাজী উল কাজাত ছিলেন বিচার বিভাগের সর্বোচ্চ কর্মচারী। এছাড়া সদর ও সুদর, মীর আদল প্রভৃতি কর্মচারীরা রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মুসলিম ও হিন্দু আইন অনুসারে বিচার পরিচালিত হতো। গ্রাম পঞ্চায়েত গ্রামের বিচারাদি নিষ্পন্ন করত। একমাত্র সম্রাটই মৃত্যুদণ্ড প্রদানের অধিকারী ছিলেন। মনসবদারি প্রথা: মোগল আমলে সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা। এই প্রথা অনুসারে সাম্রাজ্যের সকল পদস্থ কর্মচারী বেসামরিক কাজকর্মের সঙ্গে সামরিক দায়িত্ব পালনে বাধ্য ছিলেন। মনসব প্রথাটির অর্থ হল পদমর্যাদা।
যিনি এই পদমর্যাদার অধিকারী ছিলেন তাদেরকে বলা হতো মনসবদার। এই প্রথা অনুসারে প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ সেনা ঘোড়া রাখতে হতো এবং তাদের পদমর্যাদা অনুসারে তাদের বেতন স্থির করা হতো। পদমর্যাদা ও দায়িত্ব অনুসারে মনসবদাররা 33টি স্তরে বিভক্ত ছিলেন। তারা 10 থেকে 5,000 পর্যন্ত যে কোনো পরিমাণ সৈন্যের মনসবদার হতে পারতেন। আকবরের রাজত্বকালের শেষে তা 7,000-এ ওঠে। রাজপরিবারের লোকেরা 10,000 পর্যন্ত মনসব পেতেন। এইসব মনসবদারেরা যুদ্ধকালে সম্রাটকে সৈন্য পাঠাতে বাধ্য ছিলেন। মনসবদারদের নিয়োগ, পদোন্নতি, বদলি, অপসারণ সবকিছুই সম্রাটের ইচ্ছার উপর নির্ভর করত। উত্তরাধিকার সূত্রে কেউ মনসবদারি পেতেন না। কর্মনিপুণতার মাধ্যমে তা অর্জন করতে হতো। মনসবদাররা সাধারণত নগদ বেতন পেতেন। অনেক মনসবদার আবার বেতনের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জমি জায়গির পেতেন। এই ধরনের মনসবদারদের জায়গিরদার বা তুলদার বলা হতো। সম্রাট তাদের কাজের উপর সর্বদা নজর রাখতেন এবং তারা রাজস্ব হিসাবে কেবলমাত্র তাদের বেতনে সমপরিমাণ অর্থই আদায় করতে পারতেন, তার বেশি নয়। জায়গির কখনোই বংশানুক্রমিক ছিল না বা কোনো জায়গিরদারই তার জায়গিরে স্থায়ীভাবে 2-4 বছরের বেশি থাকতে পারতেন না। জমির উপর তার কোনো স্থায়ী সত্ত্ব থাকতো না। জমিদাররা কিন্তু জমির মালিক ছিলেন এবং তারা স্থায়ী ও বংশানুক্রমিকভাবে জমি ভোগদখল করতেন। এবারে বলবো সেনাবাহিনী। পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ, নৌবাহিনী নিয়ে তার সেনাদল গড়ে ওঠে। তার একটি হস্তি বাহিনীও ছিল। আকবরের সৈন্য সংখ্যা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। যুদ্ধাস্ত্র হিসাবে তারা তীরধনুক, বন্দুক, কামান, গোলা বারুদ, বর্ষা, গদা, তরবারি, শিরস্ত্রাণ, ঢাল প্রভৃতি ব্যবহার করত। মুঘল সেনাবাহিনীর নানা ত্রুটি ছিল। আকবরের সেনাবাহিনীতে বিভিন্ন জাতি ও দেশের লোক থাকায় তা জাতীয় বাহিনী হিসাবে গড়ে উঠতে পারেনি। মুঘলদের নৌশক্তি দুর্বল ছিল, এই জন্য ইউরোপীয়দের বিরুদ্ধে তারা সফল হতে পারেননি। মুঘল রাজপুত বাহিনী একত্রে যুদ্ধ করত, কিন্তু তাদের মধ্যে রণকৌশলের পার্থক্য থাকায় নানা সমস্যা দেখা দিত। মোগল সেনাদল ছিল একটি চলমান নগরী। সম্রাট ও সেনাপতিরা দাস, দাসী, নর্তকী, হারেম, যুদ্ধের উপকরণ নিয়ে যুদ্ধযাত্রা করতেন। এতে নানা সমস্যা দেখা দিত। এবারে মোগল আমলের আকবরের সময়ের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে বলবো। শাসন কার্যের সুবিধার জন্য আকবর তার সাম্রাজ্যকে 15টি, একাত্তরে 12টি সুবা বা প্রদেশে বিভক্ত করেন। প্রত্যেকটি সুবা প্রত্যেকটি সরকার কয়েকটি পরগনায় এবং প্রতিটি পরগনা আবার কয়েকটি গ্রামে বিভক্ত ছিল। সুবার প্রধান শাসনকর্তা ছিলেন সুবাদার, নাজিম ও সিপাহসালার। সুবাদার ছাড়া প্রত্যেক প্রদেশে একজন করে দেওয়ান থাকতেন এবং তিনি সুবাদারের কর্তৃত্ব থেকে সর্বতোভাবে মুক্ত ছিলেন। তিনি রাজস্ব সংক্রান্ত সকল বিষয় তদারক করতেন ও দেওয়ানি বিচারের ভারপ্রাপ্ত ছিলেন। অনুরূপভাবে জেলাগুলিতে ছিল ফৌজদার ও দেওয়ান। গ্রামাঞ্চলে কানুনগো, মুকদ্দম, পাটোয়ার প্রভৃতি কর্মচারীগণ বিভিন্ন বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন। এবারে বলবো মোগল আমলের আকবরের সময়কার ধর্মনিরপেক্ষতা। আকবর প্রবর্তিত শাসন ব্যবস্থায় নানা ত্রুটি সত্ত্বেও একথা অনস্বীকার্য যে তদানীন্তন শাসন ব্যবস্থায় তিনি নানা উন্নতি সাধন করেছিলেন।
দূরদৃষ্টি সম্পন্ন শাসক আকবরের শাসনের মূল ভিত্তি ছিল উদারতা, সহনশীলতা, ধর্মনিরপেক্ষতা ও সমদৃষ্টি। জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রজাকে সমান অধিকার ও মর্যাদায় প্রতিষ্ঠিত করে তিনি নিজে সত্যই জাতীয় সম্রাটে পরিণত হয়েছিলেন। ঐতিহাসিক রাজবীর মতে আকবরের শাসন ব্যবস্থা শেরশাহ প্রবর্তিত শাসন ব্যবস্থার অনুকরণ। আবার ডক্টর যদুনাথ সরকারের মতে আকবরের শাসন ব্যবস্থা হলো ভারতীয় ভিত্তির উপর আরবীয় পার্সিক ভাবধারার মিশ্রণ। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে মোগল শাসন ব্যবস্থায় কোনো মৌলিকত্ব ছিল না, তা দেশি ও বিদেশি আদর্শের মিশ্রণ। দেশি বিদেশি বহু উপাদানে তার শাসন ব্যবস্থা গঠিত ছিল, তাতে যে মৌলিকত্ব কিছু ছিল সে সম্পর্কে সন্দেহ নেই। আকবর উদ্ভাবক ছিলেন না সত্য, কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ভাবধারার সমন্বয়ে সুদক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলতে গেলে যে অসামান্য প্রতিভার প্রয়োজন তা আকবরের ছিল। প্রচলিত ভারতীয় নীতি গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কোনো কিছুই আকবর উপেক্ষা করেননি। তাইলে এই ভিডিওতে আমরা আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে জানলাম। আকবরের শাসন ব্যবস্থার মধ্যে কেন্দ্রীয় শাসন ও প্রাদেশিক শাসন সম্পর্কে জানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে বলবো আকবরের শিল্পকলা সম্পর্কে। শিল্পকলার ইতিহাসেও আকবরের আমল এক স্মরণীয় অধ্যায়। তার আমলে বহু প্রাসাদ, সমাধি ও উদ্যান ও দুর্গ নির্মিত হয়। তার আমলে যে শিল্পরীতি গড়ে ওঠে তাতে ভারতীয় পার্সিক শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। তার আমলে নির্মিত ফতেপুর সিক্রি, সেলিম চিশতির সমাধি, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, জামি মসজিদ, বুলন্দ দরাজ, হুমায়ুনের সমাধি, সেকেন্দার সমাধি ভবন মোগল শিল্পের উল্লেখযোগ্য উদাহরণ। ফতেপুর সিক্রির স্থাপত্য সৌন্দর্যকে ফার্গুসন মহৎ পানের প্রতিবিম্ব বলে অভিহিত করেছেন। 2 চিত্রশিল্পের ক্ষেত্রেও আকবরের রাজত্বকাল এক উল্লেখযোগ্য অধ্যায়। চিত্রশিল্পের প্রসারের জন্য তিনি আব্দুস সামাদের নেতৃত্বে একটি স্বতন্ত্র বিভাগ স্থাপন করেন। তার আমলে চিত্রশিল্পে হিন্দু মুসলিম সংস্কৃতির অপূর্ব সমন্বয় পরিলক্ষিত হয়। তিনি প্রায় 100 জন হিন্দু মুসলিম শিল্পীর পৃষ্ঠপোষকতা করতেন। তার আমলে 17 জন বিখ্যাত শিল্পীর মধ্যে 13 জনই ছিল হিন্দু। হিন্দু শিল্পীদের মধ্যে বিখ্যাত ছিলেন তারাচাঁদ, জগন্নাথ, যশবন্ত প্রমুখ। তারা পারসিক গল্প, রামায়ণ, মহাভারত, আরব্য উপন্যাসে নানাবিধ কাহিনী চিত্রে রূপায়িত করতেন। 3 সঙ্গীতের প্রতিও তার বিশেষ আকর্ষণ ছিল। তার দরবারে হিন্দু, ইরানি, তুর্কি, কাশ্মীরি প্রভৃতি বিভিন্ন জাতির 36 জন সঙ্গীতজ্ঞ